বন্ধুরা নমস্কার। যত্ন খলুখা। রাজ্যে বিজেপির প্রধান প্রতিপক্ষকে সিপিআইএম, তীব্রামথা, না কংগ্রেস, না অন্য কোনো রাজনৈতিক দল বিজেপিকে ক্ষমতা থেকে অনেকেই সরাতে চায়। সিপিএম ক্ষমতা থেকে সরাতে চায়, কংগ্রেসও চায়, তীব্রামথাও বিজেপির সঙ্গে থাকলেও মনে মনে বিজেপির জায়গা দখল করতে চায়। কিন্তু গ্রাউন্ডে, ময়দানে সারা বছর বিজেপিকে হারানোর জন্য ঘাম ঝরানোর এবং পরিশ্রম করার, জনমত গঠন করার কাজে এক নম্বরকে, বিজেপির বিরুদ্ধে এক নম্বরকে, সেটা কি কংগ্রেস হতে পারছে? না, সেটা সিপিএম হয়ে আছে এবং সিপিএম এটাকে ধরে রাখতে পারছে না। তীব্রামথা হঠাৎ করে ময়দানে নেমে ওই জায়গাটা নিয়ে নিতে চাইবে বা নিয়ে নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখন একের পর এক নির্বাচন আসতে থাকবে, মনে রাখবেন। আমি তো বললামই আপনাদেরকে, প্রথমে এডিসি নির্বাচন, যদি তার আগে রাজ্য সরকার ভিলেজ কাউন্সিল নির্বাচন না করায় আর কি, যদি ভিলেজ কাউন্সিল নির্বাচন করায়, তাহলে হতে পারে যে আগে ভিলেজ কাউন্সিল নির্বাচন, তারপরে এডিসি নির্বাচন, তারপরে আপনার মিউনিসিপ্যাল ইলেকশন, এরকমভাবে একের পর এক নির্বাচন চলতে থাকবে। আবার এমনটা হতে পারে যে এডিসির নির্বাচনের সঙ্গে সঙ্গে ভিলেজ কমিটি নির্বাচন করিয়ে নেবে সরকার, তাহলে একসাথে দুটো নির্বাচন, এবং এটা একটা বিরাট বড় দায়িত্ব, জিম্মেদারি হবে। তো একের পর এক যখন নির্বাচন আসছে এবং তার প্রস্তুতি গোপনে রাজ্য সরকার তো চালিয়েইছে, এবং শাসক দল বিজেপিও বাইরে অতটা না দেখালেও ভেতরে ভেতরে সে তার প্রস্তুতি কিন্তু সেরে নিচ্ছে। সব কিছু যখন করছে, তখন ময়দানে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কাকে কেন্দ্র করে আপনার আগামীর স্বপ্ন দেখবে? যারা পরিবর্তন চায় রাজ্যে একটা বিরাট অংশের মানুষ ডেফিনেটলি পরিবর্তন চায়। 61% মানুষ সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছিল। এরপরে 40%-এর কম মানুষ ভোট দিয়েছিল শাসক দলকে বা সরকারটাকে রাখার জন্য। তো সাধারণভাবেই, স্বাভাবিকভাবেই এটা মানতে কোনো অসুবিধা হওয়ার কথা না কারোর, যে মেজরিটির চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ রাজ্যে পরিবর্তন চায়। কিন্তু পরিবর্তনকামী মানুষ কোন দলকে আশ্রয় করবে? সিপিএম এখনো পর্যন্ত ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। 365 দিনই তারা কিছু না কিছু করছে, ছোট বড় কিছু না কিছু করে তারা মানুষের সামনে থাকছে। লড়াই আন্দোলনের কথা সংবাদ মাধ্যমে মাঝে মাঝে উঠে আসছে, ইন্টারভিউ দিচ্ছে, সোশ্যাল মিডিয়া ইউজ করছে, সব কিছুই করছে। কিন্তু তারপরেও রাজ্যে তো সিপিএম এর শক্তি এখন আগের তুলনায় অনেক কমে গেছে, এটাও তো সত্য। ভোটের হিসাবে, বিধানসভা নির্বাচনের হিসাবে, লোকসভা নির্বাচনের হিসাবে, যদিও লোকসভা নির্বাচনটাকে আমরা কাউন্টিংয়ের মধ্যে আনি না, মানে এখানে আলোচনার মধ্যে আনার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ লোকসভা নির্বাচন কিভাবে হয়েছে সেগুলি তো সবাই জানে। ফলে এই নির্বাচন নিয়ে আলোচনা করা মানে ফালতু সময় নষ্ট করা। তো বিধানসভা নির্বাচনে তো সিপিএম এর শক্তি কমেছে, কোনো ডাউট নাই। তো কমার পরে সিপিএম এর একার পক্ষে বা সিপিএম আপনার বিজেপিকে শাসন ক্ষমতা থেকে উৎখাত করে দেবে, এইটা এই মুহূর্ত পর্যন্ত কতজন ভাবছেন এটা সন্দেহ আছে। তাহলে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে, বা আসল নেতৃত্ব কে দেবে? কংগ্রেস দেবে? কংগ্রেস একটু করে ময়দানে আছে, এটাও সত্য। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি কংগ্রেসের কিছু কিছু জায়গাতে দল পরিবর্তন হয়েছে, দল বদল হয়েছে, কিছু কিছু জায়গাতে ছোটোখাটো মিছিল, মিটিং হয়েছে, এগুলো হয়েছে। আগরতলাতে একটা মোটামুটি একটা প্রেস্টিজিয়াস এই অবস্থাতে আর কি, 4 নম্বর দল হিসাবে কংগ্রেস একটা মোটামুটি প্রেস্টিজিয়াস একটা র্যালিও করেছে, সব কিছু হয়েছে। কিন্তু তারপরেও সিপিএম যেখানে 365 দিন ময়দানে কিছু না কিছু করছে, সেখানে কংগ্রেসের পক্ষে এই এখনো পর্যন্ত যে ধারা চলছে সেই ধারা দিয়ে কিন্তু 1 নম্বরে আসার স্বপ্ন দেখাটা আকার বাড়াবাড়ি হয়ে যাবে বলে মনে হয় নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে পরে। কেন? কারণ হলো কংগ্রেস রাজ্যে 4 নম্বর দল বিধানসভার সদস্য সংখ্যার হিসাবে। 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে তীব্রামথা, 3 নম্বরে সিপিআইএম, 4 নম্বরে কংগ্রেস। তো স্বাভাবিকভাবে কংগ্রেসকে 1 নম্বরে যেতে হলে, অর্থাৎ রাজ্যে সরকার গঠন করতে হলে কংগ্রেসকে প্রথমে সিপিএমকে টপকাতে হবে, তারপর তীব্রামথাকে টপকাতে হবে, তারপর বিজেপিকে টপকাতে হবে। অর্থাৎ 3টে বড় বড় চ্যালেঞ্জ কংগ্রেসের সামনে।
এই রিলে রেস আপনারা জানেন, রিলে রেসে যে সামনে অবস্টাকেলগুলি থাকে, সেই অবস্টাকেলগুলো, হার্ডলসগুলো আপনার কংগ্রেসের সামনে রয়েছে 3টে বড় বড় হার্ডলস। এখন সিপিএমের সঙ্গে জোট হোক বা না হোক, আমি ধরে নিলাম জোট হলো, জোট হলেও কংগ্রেসকে তো বড় শরিক হতে হবে। ছোট শরিক হলে গুরুত্ব কম থাকবে। এমনও হতে পারে ছোট শরিক হলে কংগ্রেস মোটামুটি একটা আসন পেল, কিন্তু সিপিএম একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। এটা ইনসিডেন্টালি অথবা অ্যাক্সিডেন্টালি বলছি। তাহলে কংগ্রেস সেই গুরুত্ব পাবে না। সেক্ষেত্রে কংগ্রেস হয়তো ভবিষ্যতে আবার শাসন ক্ষমতা থেকে দূরেই থাকবে। তো স্বাভাবিকভাবে জোট হলেও কংগ্রেসকে বেশি সংখ্যক আসন পেতে হবে। জোট না হলে তো একা ক্ষমতায় আসা তো চারটিখানি ব্যাপার না, বিশাল কাজ। ফলে সামনে মিশন কিন্তু খুব হার্ড, খুব টাফ মিশন। আর এই টাফ মিশন মানে অর্জন করা সম্ভব। রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল। রাজনীতিতে তীব্রমথা যেমন আপনার জন্মের অল্প কিছুদিন পরেই এডিসি নির্বাচনে লড়াই করে এডিসি দখল করে নিয়েছে। তার কিছুদিন পরে বিধানসভা নির্বাচনে লড়াই করে দুইটা বড় দলকে পেছনে ঠেলে দিয়ে 2 নম্বর পজিশনে উঠে এসেছে। 0 থেকে একেবারে 2য় পজিশনে প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে। তো এরপরে যদিও এটা হারায় তারা সরকারে চলে যাওয়ার কারণে, তো এটা সম্ভব করেছে তো তারা। আম আদমি পার্টিকে আমরা দেখেছি, আম আদমি পার্টির জন্ম তো আমি দেখেছি দিল্লিতে, কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে 26শে নভেম্বর 2012 সাল। তো আম আদমি পার্টি, আমি আন্না আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলাম। তো তার কারণে আমি আম আদমি পার্টির জন্ম দেখেছি দিল্লিতে। তো আম আদমি পার্টিকে তো দেখেছি আমরা অল্প সময়ের ব্যবধানে, জন্মের পরে কিন্তু বলছি, কি দারুণ রেজাল্ট করেছে। এরপরে এক নাগারে তারা দিল্লিতে শাসন ক্ষমতা চালিয়েছে। তো এগুলি তো পসিবল। এছাড়াও আরও অনেক দলের, যেমন ওয়াইএসআরসিপি আপনার কি বলে অন্ধ্রপ্রদেশে অল্প সময়ে মধ্যে লড়াই করে একেবারে শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছে যায়। তো জন্মের পরে এরা অনেকেই ভালো ভালো রেজাল্টে দেখিয়েছে। তো সুতরাং আপনার কংগ্রেসের পক্ষে, কংগ্রেস তো ভারতবর্ষে প্রাচীনতম রাজনৈতিক দল, কংগ্রেসের বিরাট ইতিহাস রয়েছে, কংগ্রেসের মধ্যে সেট অফ লিডারশিপ রয়েছে, কংগ্রেসের মধ্যে এখনো জনসমর্থন নাই করে হলেও এমন একটা সংখ্যক আছে যেটাকে অবহেলা করা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। যার কারণে কংগ্রেসকে চুষে খেয়ে বিজেপির বারবারান্ত হয়েছে, এবং কংগ্রেসকে মানে চুষে খেয়ে বিজেপি টিকে থাকতে চাইছে। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপির স্বপ্ন কোনোদিনই সফল হওয়া সম্ভব না। যে বিজেপিকে আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্য সমেত যে বিরাট আকার ধারণ করেছে, সেটা কিন্তু মূলত কংগ্রেসের ভেতর থেকে, কংগ্রেসের কর্মী সমর্থকদের, ভোটারদেরকে নিয়ে। তো এই কারণে কংগ্রেসের এখনো সবকিছু রয়েছে, কিন্তু থাকলে কি হবে, কংগ্রেসে কিন্তু লড়াইয়ের অভাব রয়েছে। তো সেই লড়াইটা যদি কংগ্রেস নিয়মিতভাবে করে, প্রত্যেক দিন যদি কংগ্রেসের কিছু না কিছু থাকে এবং প্রত্যেক দিন যদি লড়াইয়ের ময়দানে কংগ্রেস থাকে, তাহলে কংগ্রেস যত অ্যাক্টিভ হবে, কংগ্রেস যত লড়াই করবে, কংগ্রেস যত আনকম্প্রোমাইজিং হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিজেপির অসংখ্য ছেলেমেয়ের সঙ্গে বিভিন্ন সময় আমার কথা হয়েছে, তারা তাদের হতাশার কথা, দুঃখের কথা, জ্বালার কথা, যন্ত্রণার কথা, অপমানের কথা, অবজ্ঞার কথা, অবহেলার কথা আমাকে বলেছে, আমাকে জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে কংগ্রেস যত অ্যাক্টিভ হবে, কংগ্রেস যত দুর্ধর্ষ হবে, কংগ্রেস যত দুর্বিনীত হবে, কংগ্রেস যত আন্দোলনমুখী হবে, আনকম্প্রোমাইজিং হবে, তত ওই বিজেপির ভেতরে বিক্ষুব্ধ অংশটা, যন্ত্রণা কাতর অংশটা কংগ্রেসের দিকে ঝুঁকবে, এবং এই অংশটা ঝুঁকতে বিজেপিকে খালি করে দেবে, কংগ্রেসের পেট ভরিয়ে দেবে। সুতরাং কংগ্রেসের পক্ষে 4 নম্বর থেকে 1 নম্বরে উঠে আসা বিরাট কোনো কঠিন কাজ না, কিন্তু বিরাট কঠিন কাজও। কঠিন কাজ এই অর্থে যে কংগ্রেসকে ঘাম ঝরাতে হবে, কংগ্রেসকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, শরীর থেকে মেদ ঝরাতে হবে, এবং চ্যালেঞ্জ নিতে হবে, আবার চ্যালেঞ্জ দিতে হবে। এটা করতে পারলে কংগ্রেস তো ইমিডিয়েটলি প্রধান প্রতিপক্ষ হয়েই যাবে বিজেপির, এটা বেশি দিনের ব্যাপার হবে না। কিন্তু এরপরে টপ করে কংগ্রেস প্রথমে সিপিএমকে টপকে যাবে, এরপর তীব্রমথাকে টপকে যাবে, আর আলটিমেটলি বিধানসভা নির্বাচন এলে
2028 সালে বা তার আগে যদি অ্যাক্সিডেন্টালি যদি মধ্যবর্তী নির্বাচন করতে হয়, তাহলে কংগ্রেসের পক্ষে বিজেপিকে টপকে আপনার শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছানো কিন্তু সম্ভব। কারণ বিজেপিতে যে মানুষগুলোর ভিড় আপনারা দেখেন, এগুলো কিন্তু মূলত কংগ্রেসের ফিক্সড ডিপোজিট। এই মানুষগুলো কিন্তু পুরনো কংগ্রেসই। এখন যে যত বেশি হিন্দুত্ববাদের কথা বলুক, রাষ্ট্রবাদের কথা বলুক, বিজেপির জন্য জান প্রাণ ইত্যাদি ইত্যাদি বলুক না কেন, তাদের মনের ভেতরে এখনো পরিপূর্ণভাবে কংগ্রেস রয়েছে। তো সুতরাং তারা তাদের অধিকাংশ মানুষই কংগ্রেসের দিকে হাঁ করে চাতক পাখির মতন তাকিয়ে আছে যে কংগ্রেস কি করে, কংগ্রেস কোনো আশার আলো জ্বালাতে পারে কিনা, কংগ্রেস কোনো ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারে কিনা, কংগ্রেস এই দমবন্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ দিতে পারে কিনা। তার জন্য সবাই তাকিয়ে রয়েছে, বিজেপিতে থেকে কংগ্রেসের দিকে তাকিয়ে রয়েছে। আবার কংগ্রেসের দিকে কিন্তু সিপিএম এর মধ্যে থাকাও একটা ভালো অংশ কিন্তু তাকিয়ে রয়েছে কংগ্রেসের দিকেই। তারা জানে কংগ্রেসকে বাদ দিলে সিপিএম এর পক্ষে শাসন ক্ষমতায় অন্ততপক্ষে আগামী বিধানসভা নির্বাচনে তো ইম্পসিবল, যে যাই কিছু বলুক না কেন। কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ নাও হতে পারে। একা লড়াই করে সিপিএম এর পক্ষে আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতা দখল করা ইম্পসিবল, ক্লিয়ারলি ইম্পসিবল। তার কারণে সিপিএম এর ভেতরে যে সমস্ত কর্মীরা, নেতারা, সমর্থকরা, ভোটাররা এই সত্যটা জানেন, বোঝেন, রিয়ালাইজ করেন, তারা কিন্তু তাকিয়ে রয়েছেন কংগ্রেসের দিকে। কংগ্রেস কি করে, কংগ্রেস কি পারবে, কংগ্রেস কি করবে, কংগ্রেস কি 4 নম্বরে থেকে হতাশ নিরাশ হয়ে 4 নম্বরে থাকতে চাইবে, কংগ্রেস কি এইটুকুতে খুশি থাকবে যে আইপিএফটি থেকে তো ওপরে আছি, আইপিএফটির কাছে 1 জন এমএলএ আছে, কংগ্রেসের কাছে 3 জন এমএলএ আছে, কম কথা না, আইপিএফটির 3 গুণ। তো সুতরাং এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ভেবে কংগ্রেস কি সন্তুষ্ট থাকবে, আনন্দে আহ্লাদে আটখানা হয়ে থাকবে? কংগ্রেস কি এই পর্যন্তই জীবনটাকে কোনো মতে টেনে টুনে নিয়ে যাওয়ার জন্যই মানে এভাবেই কি মনকে তৈরি রাখবে? না, কংগ্রেস আবারও রাজ্যের শাসন ক্ষমতায় পৌঁছানোর স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সর্বস্ব অর্পণ করবে। এটা মাথায় রাখতে হবে কংগ্রেসের জন্য বা বিরোধীদের জন্য, যে বিজেপি কিন্তু একটা পলিসিতে বিশ্বাস করে। আমি দীর্ঘদিন বিজেপি করেছি, বিজেপিকে আমি থিওরিটিক্যালিও জানি, প্র্যাকটিক্যালিও জানি। আর বিজেপিটা করতে গিয়ে বারবার জীবনকে ঝুঁকিতে ফেলেছি। বিজেপিটা আমি লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে লড়াই শিখিয়েছি বিজেপির লোকদেরকে। তো সুতরাং আমি কিন্তু এটা জানি যে এখন যে নরেন্দ্র মোদী, অমিত শাহের বিজেপিটা, সেটা কিন্তু একটা পলিসি ক্লিয়ার করে নিয়েছে। সেটা হলো বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র বেদিনী। বিজেপি কিন্তু এমনি এমনি কিন্তু শাসন ক্ষমতা ছেড়ে দেবে না। কেউ যদি মনে করে হঠাৎ করে একটা ঢেউ উঠবে আর সেই ঢেউয়ে একেবারে সব ছারখার হয়ে যাবে বিজেপির সংসার এবং খুব সহজে মন্ত্রিসভা গঠন করে নেবে, খুব সহজেই সরকারে চলে আসবে, এটা কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত দিবা স্বপ্ন। এই স্বপ্ন না দেখে কাজের ময়দানে, লড়াইয়ের ময়দানে নামাটাই সঠিক পরিকল্পনা হবে, সঠিক বুদ্ধি হবে। আপনাদের মতামতের ক্ষেত্রে স্বাধীনভাবে জানাবেন, কমেন্ট বক্সটা আপনাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলটা, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এই কাজটা একেবারেই দেরিতে করার কাজ না, এটা সববার আগে করার কাজ। ভালো থাকবেন সবাই। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।